নমস্কার, শ্রাংসাতি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? না, এটা তো আমাদের গণতন্ত্রের একটা বড় উৎসব এবং সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের এই ইলেকশন, এটা বলবো যে একটা সাংঘাতিক বিষয়। মানে সবাই বসে থাকে যে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে, প্রায় সারা দেশের সাথে এখানে ফার্স্ট পেজ আজকে থেকে শুরু হচ্ছে। সবাই ভোট যেন প্রপারলি দিতে পারে সেটাই আমি আশা করব এবং শান্তিপূর্ণভাবে ভোট যেন প্রদান করে সেটা আমি সব মানুষের কাছে, সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব। এখন পর্যন্ত কিরকম জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বলে মনে করেন? নির্বাচন তো 26-এ হবে, পূর্বে আমি যাবো। এখন দুটো আসনে নির্বাচন হচ্ছে, পশ্চিম বলেছি, এখন এখানে বসে তো এটা বলা যাবে না কিছু। আচ্ছা, এই কেন্দ্রে লোকসভা কেন্দ্রে বলবো যেন ভোট যেন দেয়, পার্টির পক্ষে এখন বলতে হবে। এই লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি আশিসবাবু অভিযোগ করেছে তাদের পুলিং এজেন্টকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, গাড় ধাক্কাতে বার করে দেয়, সেই বিষয়টা কিভাবে দেখছেন? কি মনে হচ্ছে? এরকম তো মনে হচ্ছে না আমার কাছে। এরকম হওয়াটা তো হওয়া উচিত নয়। পরিষ্কার যদি হয়ে থাকে তাহলে আপনার হয়ে থাকলে নির্বাচন কমিশন এটার ব্যবস্থা নেবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুথ ভালোভাবে পড়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান। ফাঁসলো উদয়পুর ইংলিশ মিডিয়াম রিংনগর বুথ রেখা ওয়েস্ট ত্রিপুরা লোকসভা আচকঠাইনি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব। ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি, আর সেই ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী বানানোর। আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী একযোগে বেরিয়ে আজকের এই মহা উৎসবে ভাগ নেবেন এবং 100% ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ভারতের যুবাদের জন্য, মহিলাদের জন্য, কৃষকদের জন্য, গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবেন। আমার পূর্ণ বিশ্বাস যে ত্রিপুরার সমস্ত জনসাধারণ ওই দিশাতে নিজের মতাধিকার প্রয়োগ করবে এবং এক সুন্দর শক্তিশালী ত্রিপুরা বানানোর স্বপ্নকে সাকার করবে। স্যার, আপনার যিনি বিরোধী প্রার্থী রয়েছেন উনি একেবারে সকাল থেকে শুরু থেকেই উনি অভিযোগ করছেন যে প্রশাসনিক ভূমিকায় তিনি সন্তোষ প্রকাশ করছেন না, কি বলবেন? উনি তো এই ইলেকশন প্রচারে আমি একটি জনসভা করতে দেখিনি, যখন ওনাদের কাছে লোক নেই, মানুষ সাপোর্ট করছে না। কংগ্রেস সিপিএম এর যে অনৈতিক জোট, ত্রিপুরাতে 50 বছর যাবৎ এরাই সত্তাধারী বিরোধী পার্টি হয়ে মানুষকে লুটতরাজ থেকে, লুণ্ঠন থেকে সবকিছু করেছে। তো এরা গণবর্জিত মানুষ যখন মানুষের সাথ পায় না, তখন বসে বসে সেই উৎসবের দিনকেও বদনাম করতে চায়। তারই বহিঃপ্রকাশ, ফার্স্টেশনের বহিঃপ্রকাশ। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জেলা শাসক তথা সিইও ডক্টর বিশাল কুমারের কাছে ডেপুটেশন দিলেন ইন্ডিয়া জোটের এক প্রতিনিধি দল। আমাদের রাজ্যের নির্বাচনী আধিকারিক, সিইও এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আরুর সঙ্গে আমরা দেখা করি। আমাদের এই ডেলিগেশনে কান্ট্রি চেয়ারম্যান এমপি নারায়ণ কর, আমাদের ফর্মার মিনিস্টার মানিক দে, পবিত্র কর এবং সাতরামনগর উপনির্বাচনের ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস সহ আমরা সেখানে গিয়ে এই গতকাল রাত থেকে, এটা গত দুদিন ধরেই এই প্র্যাকটিসটা চলছে, বিভিন্নভাবে ভোটারদেরকে ভয় দেখানো, সম্ভাব্য পোলিং এজেন্টস যারা বিগত দিনে আমাদের দলের হয়ে কাজ করেছে তাদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে এই পর্বটা চলছিল গতকাল রাত অবধি। অনেকের বাড়িতে গিয়ে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে।
আজকে সকাল থেকে যখন পোলিং এজেন্টরা সমগ্র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে, রামনগর উপনির্বাচনে সমস্ত পোলিং এজেন্টরা যখন পোলিং স্টেশনে মুভ করছে, কেউ পোলিং স্টেশনের ভেতরে ঢুকেছে, কেউ পোলিং স্টেশনের দিকে যাচ্ছে এবং ভেতরে ঢোকার পর মকপুল হয়েছে, সেই পরিস্থিতিতেও অনেককে মারধর করে বের করে দেওয়া হয়েছে। সেখানে যে ইলেকশন কমিশন আমাদেরকে এনশিওর করেছিল, বিশেষ করে সিইও বলেছিল যে 3 টায়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে। দেখা গেছে যখন এই ঘটনা ঘটছে শুধু গুটি কয় মানে পোলিং স্টেশনটাকে পাহারা দেওয়ার জন্য বা পোলিং বুথের মধ্যে যারা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের তাদের সিকিউরিটির জন্য যে পুলিশ অফিসাররা ছিল, কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছে পোলিং এজেন্ট বা ভেতরে ঢোকার পর তাদেরকে কোনো রকম সিকিউরিটি প্রদান করা হয়নি বলেই তারা পোলিং বুথ থেকে বেরিয়ে আসতে হয়েছে। এখন অবধি আমরা প্রায় মানে 1674টা বুথের মধ্যে প্রায় আমরা 1500-র উপরে পোলিং এজেন্ট সারা রাজ্যে আমাদের ছিল। এখনও আমরা 1/3 পোলিং এজেন্ট বিভিন্ন জায়গায় আছে শুনতে পাচ্ছি, তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। মূলত ম্যাক্সিমাম পোলিং এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। ভোটাররা যাচ্ছে বাছাই করে করে, কংগ্রেস কমিউনিস্ট ভোটারদের তাদেরকে সেখানে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে। এমন হুইল চেয়ারে করে ভোট দিতে গিয়েছে মহিলা, তাকেও সেখান থেকে অ্যাসল্ট হয়ে তার ছেলে সহ, তার পুত্রবধূ সহ তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে এবং এখন হসপিটালে গেছে মা ও ছেলে। এবং এটা নরসিংগড় পিএসসির সামনে বিভিন্ন জায়গায় আমাদের ভোটারদের যেমন মুখ করতে দেওয়া হচ্ছে না, পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হচ্ছে না। এক কথায় বলতে গেলে 2019-ও আমরা দেখেছি লোকসভা ভোটে একটা বিভৎস চিত্র, অরাজক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের নামে সেখানে কত বড় প্রহসন হয়েছিল। এবার তার থেকেও বেশি একটা আমরা এই বিরোধী দল বলুন, ইন্ডিয়া জোটের বিভিন্ন আমাদের নেতা কর্মীরা, আমাদের উপলব্ধি এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারছে না। সিওকে আমরা এনশিওর করতে বলছি, কারণ এখন বেলা 2টোর উপরে। আমরা আরও কেউ বলেছি যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারে, শেষ বেলাটুকু যেন তাদের এই প্রচেষ্টা থাকে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমি জানি না, কারণ যেটা তারা আজকে এতদিন এই প্রসেসটা চলাকালীন যেটা করতে পারেননি, এখন এই 2-3 ঘন্টায় এরা কিভাবে কি করবেন। তবে এই ভোট প্রহসন এই রাজ্যে এটা মেনে নেওয়া যায়। বেশি করে করা হচ্ছে বাংলার মাঠ, এখানে আমাদের সুদীপবাবু গেছেন, বক্সনগর, মজলিশপুর, খয়েরপুর, ওইদিকে মোহনপুর, ওয়েবকাস্টিংয়ের যে ইয়েটা আছে লাইনটা কেটে দিয়ে এখন ভেতরে চলবে আর কি।
2 নাবালকের মৃতদেহ উদ্ধার, সন্দেহ পরিকল্পিত খুন। 2 নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনার পূর্ব নালিছড়া গ্রাম পঞ্চায়েতের সোনারাম কোবরাপাড়ায় শুক্রবার সাত সকালে সোনারাম কোবরাপাড়ায় একটি ধানের জমিতে পাশে অবস্থিত একটি অস্থায়ী বাঁশের বিশ্রামাগারের পাশে জেমস মরসম বয়স 13 এবং বিকাশ রিয়াং বয়স 15 এর মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। আমি তো মানুষ লাগ দেখছি, আমি তো প্রথম দেখছে সে কাশিংছড়া মুখ দেখছে কই ওই দিন ধরতে আইছে, তারা দেখছে কই। আমি আমার খবর জানাইছে আজকে সকালে, তারা দেখবার তো কালকে সন্ধ্যার সময়। আচ্ছা, আজকে সকালে আমার খবর জানাই দিছে সন্ধ্যার সময় দেখে গেছে, বাগিয়া গেছে বলে তারা। আচ্ছা, বাগিয়া আমার ওই তারা মামানে লাগে সাথে মুখ নি কই, তারা আমার কল করেছে। কল করলে ওই ভাই না তোমার গ্রামের লোক নিছে কেটে জানে মানুষ দেখতে কই। হ্যাঁ, এরপরে দেখছে কইলে আমি সব জানাই দিছি, আমার গ্রামের লোক কেটে কেটে আসে সব জানাই দিছি। আমি নাই আমার ওই বিকাশ ইয়াং দিয়া চেঞ্জ মশাই তারা দুজন নাই। আমি তো আইসে বাইক দিয়ে আইসে যখন আইসে দেখছে তারা দেখছে। ও, তারা বয়স কত দুইজনে? একজন 14 বছর, একজন 13 বছর নাবালক। ওই আচ্ছা, তারা এমনি কি করে? এমনি তারা স্কুলে লেখা পড়ে, স্কুলে লেখা পড়ে। কোন সময় তারা বাবা রবট কাটতে গেলে রবট চলে, কোন সময় স্কুলে যায়। ঠিক আছে, ঠিক আছে। বিকালবেলা কোন জায়গার বাড়ি? রিন্দাপাড়া। তারা কয়জন আইছিল? মানে বাড়ি থেকে, তোমরা বাড়ি থেকে কয়জন আইছিল? একজনই বাড়ি থেকে বার হয়েছে তো একজন। আচ্ছা, তারপরে কোন জায়গা যাইবো কইছে নি? তারপরে আমি তো বাড়ি থাকে, তো বার হয়েছে। আমি খবর পাইছে কোন সময়? খবর পাইছে আজকে সকালে। আচ্ছা, এর নাম কি? আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা? আচ্ছা, এখানে রেড বোর্ডে পড়ে রয়েছে না? এখানে রেড বোর্ডে পড়ে রয়েছে শুনছে না? আচ্ছা, সকালে এখানে নাই। সকালবেলা আমাদের কাছে আমবাসা থানার কাছে একটা খবর এসেছিল যে এখানে পুনাই ঘন্টা ছড়া এখানে দুটো ডেড বডি, ইয়ং, অ্যাপিয়ার্স টু বি ইয়ং, দুইটা ডেড বডি এখানে পাওয়া গেছে। এরপরে অ্যাকর্ডিংলি ওসি এবং এসডিপিও এখানে এসেছে, এরপরে আমিও এসেছি। আইডেন্টিফাই হয়েছে দুটো ডেড বডি। এদের নাম হচ্ছে জেমস মলসম, 16 year old, son of বিদেশ কুমার মলসম অফ বিন্দজয় রিয়াংপাড়া, PS আমবাসা। আরেকটা হচ্ছে বিকাশ রিয়াং, son of শ্রী তুষারাই রিয়াং অফ বিন্দজয় রিয়াংপাড়া, মানে সেম লোকেশন। দুজনই স্টুডেন্ট এবং ভালো করে এই লোকেশনটা সার্চ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সার্চ করার পরে এখানে কিছু ম্যাটেরিয়াল পাওয়া গেছে। তো এখন আমরা এটাকে ফার্দার ইনভেস্টিগেট করব, দেখা যাক কী পাওয়া যায়। প্রাথমিকভাবে কিভাবে মারা গেছে জানা গেছে? প্রাথমিকভাবে এখন ওপিনিয়ন তো দিতে পারবো না। আমাদের সাথে ফরেন্সিক টিমও এসেছে, ডগ স্কোয়াডও এসেছে। সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, আমরা কিছু পাওয়া গেলে আমরা পরবর্তী সময় আমরা জানাবো। এবারের লোকসভা নির্বাচনে একতরফা ভোট হচ্ছে, বিরোধীদের জমানত জব্দ হবে, বুথ দিয়ে বিস্ফোরক মন্ত্রী রতনলাল নাথ। ভোট তো সকালবেলা থেকে শুরু হয়েছে, 7টা থেকে শুরু হয়েছে এবং উৎসবের মেজাজে ভোট চলছে। যদিও বিভিন্ন জায়গায় মেশিনগুলি ডিস্টার্ব করছে, লেফুঙ্গা ডিস্টার্ব করছে, তার এরকম বেশ কয়েকটা জায়গায় মেশিন ডিস্টার্ব করছে, যদিও পাল্টিয়ে দিচ্ছে, কিন্তু বেশি জায়গায় ডিস্টার্ব হচ্ছে এবং আমার মনে হচ্ছে একটু স্লো হচ্ছে। আর বিভিন্ন জায়গায় যে মেশিনটা রাখা হয়েছে একটু অন্ধকার দেখা যাচ্ছে, সেই জন্য ভোটাররা কীভাবে ভোট দিতে পারছে আমি জানি না। কিন্তু এই আরও এরকম ক্লিয়ার থাকলে ভালো, যাতে লাইটটা থাকে, যাতে মানে বোঝা যায় যে চিহ্নগুলি তারা যেন সঠিকভাবে দিতে পারে। আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে যতগুলি ভোট দেখেছি, এই ভোটটা একটু ব্যতিক্রমী মিনস
মানুষের সংখ্যা আপনারা এখানেই দেখছেন, বিরাট লাইন ধরে আছে, পুরুষদের লাইন, মহিলাদের লাইন। তো উৎসবের মধ্যে বোঝা যায় ভোট দিচ্ছে এবং ভোটটা একতরফা হচ্ছে, এবং আমার ধারণা বেশিরভাগ ভোট যাচ্ছে বিপ্লব দেবের পক্ষে ভোট হচ্ছে এই জন্যেই, এবং মোদিজিকে দেখে মানুষ ভোট প্রদান করছে। আমার ধারণা এই পশ্চিম ত্রিপুরা নির্বাচনী কেন্দ্রে বিরোধী যারা দাঁড়িয়েছে তাদের সকলের জামানত জব্দ হবে, এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা। যদিও বিভিন্ন জায়গায় মেশিনগুলি ডিস্টার্ব করছে, মেশিনগুলি যেগুলি পাল্টাচ্ছে, প্রশাসন ব্যবস্থা করছে, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে, সুতরাং স্টেট গভর্নমেন্ট ডাইরেক্টলি কিছু বলার নেই, কিন্তু করছে, ওরা সহযোগিতা করছে, টাইম টু টাইম যেখানে ডিস্টার্ব হচ্ছে পাল্টিয়ে দিচ্ছে। আর আমরা সব জায়গায় সিকিউর রয়েছে, কোনো জায়গায় ছোট দু একটা ঘটনা এরকম একটু ভুল বোঝাবুঝির জন্য দু একটা বাইরে ঘটনা হয়েছে, এটা কিছু না। সবটা আমাদের মোহনপুরে বিধানসভা কেন্দ্রে সব জায়গায় শান্তিপূর্ণ। দনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। যদি আপনি আপনার একটা কিছু বলেন তাদের উদ্দেশ্যে সম্পর্কে না উদ্দেশ্যে, আমি প্রথমে বলি যে একটু যদি আমরা স্টাডি করি, পড়াশোনা করে যদি রাজনীতি করি, আমি তাদের এই আতাতকে আমি তাদের আতাতকে আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে অন্য বিশালভাবে কিছু দেখছি না। কারণ আমি সবসময় বলি 100 সাল পেলে তো হামে তুমসে প্যার কা আজ কি হ্যাঁ কাল বিয়ে रहेगा। প্রথম প্রেমটা ছিল চোরি চোরি চুপকে চুপকে, এখন খুল্লম খুল্লা বিয়ে হয়ে গেছে। 2023-এও তো তাদের আতাত ছিল, 2023-এও আমাদের যে বিধানসভা নির্বাচনে সেটা তো তাদের আতাত ছিল। কি রেজাল্ট কি হয়েছে? কংগ্রেস হচ্ছে সিপিএম আর কংগ্রেস হচ্ছে বেতাল বিক্রম, মানে একটা কাঁধে একটা ভর করেছে। গোটা দেশে সিপিএম কংগ্রেসের কাঁধে বেতাল বিক্রমের মতো ভর করেছে। শুনি গোটা দেশ থেকে সিপিএম কংগ্রেসের অবস্থা খারাপ হয়েছে, আর ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএমের উপর ভর করেছে। তার জন্য আজকে সিপিএমের এই দুরবস্থা। তাদেরকে রিকভারি করা আমি বলবো অন্তরকে আগামী 10-15 বছর, লম্বা বলছি না, আগামী 10 বছর আমি তাদের রিকভারি করার কোনো ধরনের পরিকল্পনা তাদের কাছে আছে সেটা বোঝা যায় না। এবং দিল্লিতেও যারা কংগ্রেস এবং ইন্ডিয়া জোট, সেটা তাদের মধ্যে কোনো প্ল্যানিং করে অপোজিশনের বিরুদ্ধে, মানে সরকার পক্ষের বিরুদ্ধে কথা বলা, গঠনমূলক কথা বলা, এই ধরনের প্র্যাকটিস তাদের মধ্যে নেই। তারা শুধু নিজেদের রক্ষা করার জন্য কাজ করছেন, আর মোদিজির দেশকে বিশ্ব দরবারে তুলে নিয়ে যাওয়ার জন্য দেশের প্রত্যেকটা শ্রমিক সংগঠন হোক, মানুষ হোক, মহিলা হোক, যুবক হোক, আমাদের কৃষক হোক, তাদেরকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে। এবং এই বছর শ্রমিকের পর্যন্ত 11 নম্বর জায়গা আমরা অর্থনীতিতে ছিলাম, অর্থনীতিতে আমরা 11 নম্বর জায়গাতে ছিলাম। 10 বছর ইউপিএ সরকার ছিল, 11 নম্বর থেকে এটা কখনো 10 নম্বরে আসেনি। মোদিজি সেই 10 বছরে 11 নম্বর থেকে দেশকে 5 বছরে তুলে এনেছে। তার থেকে দেখা যায় আজকে কী ধরনের ডেভেলপমেন্ট হয়েছে আমাদের দেশে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, রেল কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি, এভিয়েশন থেকে শুরু করে, জলের যে মার্গ সেটা থেকে শুরু করে, এবং প্রতিরক্ষার বিষয়ে সব কিছুতে আমাদের দেশ কোন জায়গায় চলে গেছে। এবং আপনি কল্পনা করুন 2027-28 আমরা যখন 3 নম্বর স্থানে পৌঁছবো, আমাদের ব্যবস্থা আমরা কোন জায়গায় পৌঁছবো, দেশ আমাদের ক্রয় ক্ষমতা, আমাদের দেশের ডেভেলপমেন্ট কতটা বৃদ্ধি পাবে সেটা থেকে আমরা উন্নয়ন করতে পারছি। তাই মানুষ ভারতবর্ষকে বিশ্বের সমৃদ্ধশালী, সমর্থ এবং সবচেয়ে গৌরবশালী রাষ্ট্র নির্মাণ করার লক্ষ্যে আজকের ভোট। জিতেন চৌধুরীকে সমর্থন করেছিল তখন ভালো ছিল, এখন যখন বিজেপিকে সমর্থন করছে তখন ভালো নেই। মানে আমার হলে ভালো, আমি না থাকলে ভালো না, এ হচ্ছে তাদের প্রক্রিয়া। তো আমি বলবো, প্রথমে বলেছি তারা সবাই কাগজে পত্রে রয়েছে, মানুষের কাছে নেই। মানুষের কাছে আগে গিয়েও ওনারা সেই সংগঠন ওনারা তৈরি করেননি, মানুষের সঙ্গে থেকে করেননি। আর সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে 2014 সালে যাত্রা শুরু করেছেন, 2019-এ সেটাকে সবার বিশ্বাস, সবার প্রয়াসে উনি পরিণত করেছেন। আর এবারের নির্বাচন হচ্ছে ভারত, সমৃদ্ধ ভারত, সশক্ত ভারত, বন্ধুত্বের ভারত, বিশ্বকে বন্ধুত্বের আবদ্ধে আলিঙ্গন করবেন। মোদিজি বলছেন বিশ্বগুরু বলবে না, বিশ্বকে বন্ধুত্বের আবদ্ধে আমরা আবদ্ধিত করব। আমরা তাদেরকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বিশ্বের মধ্যে নিজের ভারতবর্ষের বন্ধুত্বকে আমরা প্রতিস্থাপন করব এবং বিশ্বের বড় জায়গা আমরা পৌঁছে যাবো। আপনারা দেখবেন পর্যন্ত 11 নম্বর জায়গা আমরা অর্থনীতিতে ছিলাম,
অর্থনীতিতে আমরা 11 নম্বর জায়গাতে ছিলাম। 10 বছর ইউপিএ সরকার ছিল, 11 নম্বর থেকে এটা কখনো 10 নম্বরে আসেনি। মোদিজি সেই 10 বছরে 11 নম্বর থেকে দেশকে 5 বছরে তুলে এনেছে। তার থেকে দেখা যায় আজকে কী ধরনের ডেভেলপমেন্ট হয়েছে আমাদের দেশে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, রেল কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি, এভিয়েশন থেকে শুরু করে, জলের যে মার্গ সেটা থেকে শুরু করে এবং প্রতিরক্ষার বিষয়ে সব কিছুতে আমাদের দেশ কোন জায়গায় চলে গেছে। এবং আপনি কল্পনা করুন 2027-28 আমরা যখন 3 নম্বর স্থানে পৌঁছবো, আমাদের ব্যবস্থা আমরা কোন জায়গায় পৌঁছবো, দেশ আমাদের ক্রয় ক্ষমতা, আমাদের দেশের ডেভেলপমেন্ট কতটা বৃদ্ধি পাবে সেটা থেকে আমরা উন্নয়ন করতে পারছি। তাই মানুষ ভারতবর্ষকে বিশ্বের সমৃদ্ধশালী, সমর্থ এবং সবচেয়ে গৌরবশালী রাষ্ট্র নির্মাণ করার লক্ষ্যে আজকের ভোট। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন রাজশাহী পর্দায়।